আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এখন কিন্তু বাজে সকাল 10টা। রান্না শুরু করার আগেই চা বানিয়ে নিচ্ছি। আমার শ্বশুর আব্বার কাছে 2জন মেহমান এসেছেন, তাদের জন্যই চাটা বানাচ্ছি। ফুলকপি ভাজি করব আলু আর ছোট চিংড়ি মাছ দিয়ে। কিন্তু দেখেন কি অবস্থা, এই ভরা শীতের মৌসুমেও আমাকে ফ্রোজেন ধনেপাতা ব্যবহার করতে হচ্ছে। আমার যে ঘরে ফ্রেশ ধনেপাতা নেই, আমার একদমই মনে ছিল না আপনাদের ভাইয়াকে যে আনতে বলবো, আর আমিও বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার সময় যে নিয়ে আসবো সেটাও মনে নেই। তো যাই হোক, নেই বলে কি দেব না, ফ্রোজেনটাই দিয়ে দিলাম। শোল মাছ ভুনা করব, তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে এখন তেলে ভালো করে ভেজে নিচ্ছি। আমার প্রিয় আপুরা তো জানেন আমি সব মাছ ভেজেই রান্না করতে পছন্দ করি। মাছটাকে রান্না করার জন্য আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবং ভেজে রাখা মাছগুলোকে মশলার সাথেও একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিলাম। আমি ঢেকে মাছটাকে রান্না করে নিচ্ছি, আর এই মাছের মধ্যে আমি কিছুটা আলুও কিন্তু দিয়ে দিয়েছি। আমি ছোট চিংড়ি মাছ দিয়ে শালগম তরকারি রান্না করেছি, সেটা আমার রান্না করা শেষ। এখন শুধু দুধটা জাল দিয়ে নিলেই আমার রান্না একদম কমপ্লিট। তো শীতের দিন দেখে দুধটা গলতে একটু সময় লাগে, তো অর্ধেকটা গলেছে, সেটা আমি পাতিলে ঢেলে নিয়েছি। সব রান্না বাড়া শেষ করে কিন্তু টেবিলটাকে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি শ্বশুর আব্বার খাওয়ার জন্য। তো উনিই তো আগে খাওয়া দাওয়া করেন। তো এই যে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি, আর কাঁচামরিচ দিয়ে শালগম তরকারি রান্না করেছি, এটাও ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এই যে শোল মাছ ভুনে করেছি, তার মধ্যে একটু আলু দিয়েছি বলেছিলাম না, এটা হয়েছে আমি গতকালকে ডিম আলু দিয়ে ঝোল রান্না করেছিলাম, সেখান থেকে একটু আলু থেকে গেছে। তো সেই আলুটা এখন কি করব, ওগুলো তো আর কেউ খাবে না, সেটাই আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এই যে একটা মাছ সুন্দর করে কিন্তু বেছে নিয়েছি। আর দুপুরে অল্প করে ভাত রান্না করেছি শুধু দুপুরের জন্য। আর এটা হচ্ছে দুপুরে রান্না বাড়ার পরে আমাদের এগুলো হচ্ছে আমাদের বিলের মাছ আর কি। আমার শ্বশুর আব্বা একজন লোককে বলেছিলেন শোল মাছ দেওয়ার জন্য, তো উনি এই মাছগুলোকে দিয়ে গেছেন। এখানে 2.5 কেজি শোল মাছ আছে। তো মাছগুলোকে কোটার জন্য আমি ছাদে এসেছি, কারণ বুয়া এসে ঘর মুছে দিয়ে গেছে। এখন এগুলো যদি আমি ঘরে বসে কাটতে যাই তাহলে আবার ঘরটা নোংরা হবে। তো আমি একটা পিলারের সাহায্যে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এই যে আমার মাছের আঁশগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি ছাদের পাকার মধ্যে ঘষে ঘষে মাছটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করব, কারণ মাছগুলো একটু বেশি কালো কালো, একটু পরিষ্কার না হলে কিন্তু রান্না করার সময় একদমই ভালো লাগবে না। তো আমি নিচে 2 হাত দিয়ে মাছটাকে ঘষে ঘষে পরিষ্কার করার চেষ্টা করছিলাম। এই যে দেখেন আমার প্রিয় আপুরা, মাছগুলো কি সুন্দর একদম সাদা হয়ে গেছে। এগুলো কিন্তু আরও একটু ঘষলে আরও পরিষ্কার হতো, কিন্তু দুপুরে রান্না করার পরে এই মাছগুলো আমি কেটেছি। আমার এত খারাপ লাগছিল, একদম কাটতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করার, কাটতেই তো হবে। তো মাছগুলোকে ঘষে পরিষ্কার করার পরে এখন আমি মাছগুলোকে পিস পিস করে কেটে নেব। তো মাছগুলোকে তো কষ্ট করে কোনোভাবে কেটেছি, এগুলো বাজার থেকে আনলে তো কাটিয়েই আনতো, কিন্তু যেহেতু এলাকার মাছ সেহেতু নিজেকেই কাটতে হবে। মাছের মাথাটাকে আমি একদম কাটতেই পারছিলাম না। তো দেখেন আমি একটা হাতুড়ি নিয়ে হাতুড়ির কাঠটার সাহায্যে বাড়ি দিয়ে দিয়ে আমি মাথাটাকে কেটে নিয়েছি। তারপরে আমি মাছগুলোকে একদম সুন্দর মতন প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতন নিয়ে প্যাকেট করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আজকে আবার আমার পছন্দের একটা কাজ করতে নিয়েছি, সেটা হচ্ছে কেক বানানো। আসলে আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে, মানে আমার বড় জায়ের ছেলে, ওর আজকে জন্মদিন। তো ওকে সারপ্রাইজ দেবে ওর ছোট ছোট চাচাতো ভাই বোনেরা, সেজন্য আমি ওদেরকে কেক বানিয়ে দেব। তো একদমই কম সময়ে আমি এই কেকটা বানিয়েছি। আসলে 2 ঘন্টার মধ্যে আমি কেক বানানো এবং ডেকোরেশন দুইটাই কমপ্লিট করেছি। তো এখানে আমি 1 পাউন্ডের একটা কেক বানানোর জন্য
2টা ডিম দিয়ে একটা কেকের বেস তৈরি করে নিয়েছি, আর মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটা বোর্ডের উপরে 1 স্লাইস কেক বসিয়ে দিলাম, আর এখন এটাতে প্রয়োজন মতন সুগার সিরাপ দিয়ে দেব। সুগার সিরাপ দেওয়ার পরে আমি কেকের উপরে 1 লেয়ার ক্রিম দিয়ে দিলাম। এখন আমি কেকের ফাইনাল স্লাইসটা বসিয়ে দিলাম আর কি। একটু চেপে চেপে দিচ্ছিলাম যাতে সরে না যায়। এটার উপরেও আমি পর্যাপ্ত পরিমাণে সুগার সিরাপ দিয়ে এখন কেকটাকে আমি ক্রাম কোটিং করে নেব। নর্মালি কেক ক্রাম কোটিং করার পরে আধা ঘন্টা ফ্রিজে রাখি, কিন্তু আজকে সময় নেই, ওরা সবাই বসেছিল। আমি কেক রেডি করে দেওয়ার পরে ওরা কেকটা নিয়ে ভাইয়াকে সারপ্রাইজ দিতে যাবে সেজন্য আর কেকটা ফ্রিজে রাখিনি, একবারেই ফিনিশিং দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো ক্রিমটা একটু ফ্রিজে রেখে দিলে ক্রিমটা একটু শক্ত হয়, তখন ফিনিশিং দিতে একটু সুবিধা হয়। তো যেহেতু ফ্রিজে রাখতে পারিনি, তো মোটামুটি ফিনিশিং দিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি। আর এই যে কিছুটা ক্রিমের মধ্যে আমি কালার মিশিয়ে নিচ্ছি। এখন আপনারা বলতে পারেন সব কেক আমি এক কালার দিয়ে কেন বানাই। আসলে আমার বাচ্চারা চকলেট কেক খেতে বেশি পছন্দ করে। আমি বাসায় সবসময় চকলেট কেক বানানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে ক্রিমের সাথে কিন্তু চকলেট গানাশ মিশিয়ে দিলেই একটা চকলেট কালার চলে আসে, আর কালারের প্রয়োজন হয় না। তো সেদিন তো নাতির জন্মদিনে কেক গিফট করব দেখে এই কালারটা শুধু কিনেছিলাম, আর এত কালার খাওয়াও কিন্তু ঠিক না। তো আমি একটা 2D নজল নিয়ে নিয়েছি, আর একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটাকে সুন্দর মতন ঢুকিয়ে নিয়েছি। আর এবার একটু চেক করে দেখছিলাম যে ঠিক আছে কিনা। একদম ঠিক আছে। এখন আমি কেকটাকে একটু হালকাভাবে ডেকোরেশন করে নেব। এই যে 2D নজলটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা ফুলের মতন বানিয়ে নিচ্ছি। এভাবেই আমি পুরোটা কেকে এই ডিজাইনটা করে দেব। কেক ডেকোরেশন করতে আমার কিন্তু সবসময়ই ভালো লাগে। তো একটু তাড়াহুড়োর মধ্যে কাজটা করছিলাম, কারণ সবাই যেহেতু বসে আছে আমার জন্য। আর এখানে আমি নজলটা একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ কেকটা যেহেতু ছোট, 2D নজল দিয়ে যদি আমি নিচের বর্ডারটা দিতে যাই তাহলে একদমই ভালো লাগবে না। তো এই নজলটার নাম আমি জানি না, আমার কাছে ছোট গোল মতন একটা নজল ছিল, সেটা দিয়ে আমি নিচের বর্ডারটা দিয়ে দিলাম। এই যে কেকটা কিন্তু সারপ্রাইজ দেওয়ার জন্য একদমই রেডি। আর এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম দিয়ে ক্রিম তৈরি করেছিলাম, তো সেখান থেকে আমার এতটা ক্রিম থেকে গেছে। কেকটা কেমন হয়েছে আপনারা বলবেন আমার প্রিয় আপুরা। আমার তো অনেক ভালো লাগছিল কেকটা বানাতে পেরে। এই যে ওরা উপরে লিখে দিয়েছে হ্যাপি বার্থডে ভাইয়া। তো কেকটা বানানোর পরে এই যে মাছের বাজার গুছাতে শুরু করেছি। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় মাছ নিয়ে এসেছেন। তো উনি 3 পদের মাছ এনেছেন। এখানে কিছু তেলাপিয়া মাছ আনা হয়েছে আর একটা পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ বাসায় তেমন কেউই খায় না, সেজন্য মানে 2-3 জন সদস্য শুধু খায়, সেজন্য অল্প করে আনা হয়েছে। আর এখানে আনা হয়েছে কিছু চাপিলা মাছ। এই মাছটা যদিও অনেকটাই কাটা, কিন্তু খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু, তাই মাঝে মধ্যে কিছুটা পরিমাণ কিন্তু আনা হয়। তো যেই মাছগুলো কাটিয়ে এনেছেন সেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে এখন প্রয়োজন অনুযায়ী প্যাকেট করে একটা প্লাস্টিকের বলের মধ্যে রেখে এখন এটাকে ফ্রিজে রেখে দেব। এভাবে ছোট ছোট বলের মধ্যে করে রাখলে রক্ত পানি কিছুটা পড়লে বলের মধ্যে পড়বে, ফ্রিজটা আর নোংরা হবে না। তো এই চাপিলা মাছগুলোকে আমি এই যে একটা পিলারের সাহায্যে আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল। এই মাছ কিন্তু সচরাচর এত টাটকা পাওয়া যায় না। তো মাছগুলোকে কিন্তু আমি একটা কেচির সাহায্যে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। তো আপনারা বলতে পারেন কাপড় কাটা কেচি দিয়ে মাছ কাটা কেন। আসলে মাছ কাটার জন্য যে কেচিগুলো হয় আমার সেই কেচি নেই। এখন নেই দেখে কি কাটবো না, আমার কাপড় কাটার কেচি 2টা, সেখান থেকে একটা আমি মাছ কাটার জন্য নিয়ে নিয়েছি। কাপড় কাটার কেচি হলে কি হবে, এই যে দেখেন কি সুন্দর আমি এটা দিয়ে মাছও কেটে নিতে পারছি। মাছগুলোকে কেটে আমি কিন্তু সুন্দর মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন মাছগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ, শুধু 2-1টা একটু ভাঙা ভাঙা ছিল। এখন এগুলোকে আমি আমার প্রয়োজন অনুযায়ী ভাগ করে
একদম প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো, কারণ একসাথে রাখলে পরে আবার ভিজিয়ে ভিজিয়ে মাছ খুলতে অনেকটাই ঝামেলা হয়ে যায়। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।